ভোট যুদ্ধে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ষষ্ঠ দফা নির্বাচন হয়ে গেল। 8টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 58টি আসনের জন্য আজকের এই লড়াই। সেই লড়াই ভোট কেমন হলো সেই বিষয়টি জানার আগে আপনাদের জানিয়ে রাখি যে আজকে সুপ্রিম কোর্টের একটি রায়, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে ভোটার টার্ন আউট সম্পর্কে আর কোনো তথ্য প্রকাশ করা যাবে না। বিশেষ করে যেভাবে ভোটার টার্ন আউট বেড়ে যাচ্ছে ভোটের পর দিন, সেই বিষয়ে সুপ্রিম কোর্ট রীতিমতো চিন্তা প্রকাশ করেছে এবং নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে যে ভোটার টার্ন আউটের ব্যাপারে আরো বেশি স্বচ্ছতা আনার জন্য। আমি অমিতাভ বাবুর কাছে প্রথমে যাব। অমিতাভ বাবু, এই ব্যবসাটি কি দাঁড়িয়েছে? দেখুন, এটা আমি ইলেকশন কমিশনের লোক নই, এখন সরকারি কর্মীও নই। ইলেকশন কমিশনের কথাটা বলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে দুদিন পরে যে ভোটারের যে ইলেকশন কমিশন অলরেডি কোর্টেই সেটা বলেছে যে আমাদের টোটাল ডাটা কালেকশানে দেরি হচ্ছে। রিমোট অঞ্চল থেকে ভিভিপ্যাট তার সঙ্গে মাইগ্রেট করে যে ডাটাটা আমাদের পেতে হয় কম্প্যাটিবিলিটি, তাতে আমাদের সময় লাগে। এই সময়টা কাছের কনস্টিটিউয়েন্সিগুলো থেকে যত তাড়াতাড়ি পাই, রিমোট এরিয়া থেকে তত তাড়াতাড়ি পাই না। যেটা এই কম্প্যাটিবিলিটির জন্য আমাদের একটা সময় লাগছে। এটা তাদের বক্তব্য, আমার বক্তব্য নয়। আমি আমার পার্টির সঙ্গে সম্পর্ক নেই। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা বলেছে যে ঠিক আছে, তুমি দুদিন পরে আর দেবে না। কিন্তু বর্তমানে যেটা 9টার সময়, 11টার সময়, 1টার সময় যে এগুলো দিচ্ছে কত টার্ন আউট, সেগুলো নিয়ে তার উপরে কোনো নিষেধাজ্ঞা বা প্রহিবিটেড অর্ডার কিছু নেই। অর্থাৎ যে নিয়মটা জারি হয়েছে বা প্রহিবিশনটা জারি হয়েছে সেটি হচ্ছে যে যেভাবে ভোটার টার্ন আউট দুদিন পরে বেড়ে যাচ্ছে সেই সম্পর্কে সুপ্রিম কোর্ট পরিষ্কার নির্দেশ দিয়েছে যে এই ভোটার টার্ন আউট কিভাবে বাড়ছে তার ব্যাখ্যা কিন্তু নির্বাচন কমিশন না। আরেকটু বলি, কারণ যে লাস্ট 6টার সময় যেটা দেয়, 6টার পরও তো ভোট চলে, 8টা 9টা পর্যন্ত চলে। গ্রামান্তরের যারা কৃষিজীবী লোক তারা আসে, তারা এসে ভোটের লাইনে দাঁড়ায়, শেষ স্লিপটা দেওয়া হয়। সেই স্লিপটা যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ভোটিং চলবে। অর্থাৎ এই ভোটার নিয়ে একটা গন্ডগোল যে চলছে সে বিষয়ে বলে দেবার কোনো অপেক্ষা রাখে না। বেলা 5টা পর্যন্ত আজকে অর্থাৎ ষষ্ঠ দফায় ভোট পড়েছে 57.7% গোটা দেশে এবং পশ্চিমবঙ্গে ভোট পড়েছে 77.7%। এটা 5টা পর্যন্ত নির্বাচন কমিশনের হিসেব। তারপর নির্বাচন কমিশনের এই যে হিসেব এবং গরমিল যে সম্পর্কে সুপ্রিম কোর্ট তার মন্তব্য দিয়েছে, কি বক্তব্য? হ্যাঁ, আমার যেটা বক্তব্য সেটা হলো যে নির্বাচন কমিশন যে ডেটা দিচ্ছে তার থেকে রিভাইজ ডেটার সাথে মিলছে না। যে গভর্নমেন্টটা হচ্ছে প্রায় আমরা যদি প্রত্যেক কটা ইলেকশন দেখি, প্রথম দফা থেকে শুরু করে, তাতে গিয়ে যে ডিফারেন্সটা হচ্ছে, তো এই ধরুন প্রথমটাতে ছিল 19 লাখ, তারপর এটা ধরুন 32 লাখ, তারপর এটা ধরুন 10 লাখ, এইভাবে করে যে ভোট যে ডিফারেন্সটা হচ্ছে টোটালটা দেখা যাবে হিসাব করলে প্রায় 1,07,00,000 ভোট ডিফারেন্স। এটা হলে আপনার প্রত্যেক কটা কেন্দ্রকে যদি ধরা হয় তাতে 28,000 করে ডিফারেন্স আছে পার কেন্দ্রে। তো এই 28,000 ডিফারেন্স, এই ডিফারেন্সটা কেন হচ্ছে, কোথা থেকে হচ্ছে, এই প্রশ্নটা আমাদেরও। কারণ আজকে নির্বাচন কমিশনকে যখন সুপ্রিম কোর্ট বলছে যে আপনি আমাকে যে ডেটা রিভাইজ ডেটা যেটা আছে সেই রিভাইজ ডেটার সাথে মিলছে না, তো এটা মিলছে না, তার কারণে এক্সট্রা ভোটটা কোথা থেকে আসছে। আর একটু আগে যেটা অমিতাভ বললেন যে ভোটটার তো নিয়ম যেটা এবার করেছে, মানে সকাল 7টা থেকে ভোট গ্রহণ টাইম হচ্ছে 5টা অবধি। তো 5টা অবধি যদি ভোট বাড়িয়েছে, তো 6টা অবধি যদি ভোট গ্রহণ টাইমটা হয়, তো ভোটটা যখন আমরা যেটা কি করি, আমরা দেখেছি, আমরা বিগত দিনে যেটা আমরা করেছি যে ভোট মেশিনটা আমরা সিল করি, ভোট হয়ে যাওয়ার পরে ব্যালট মেশিনটাকে আমরা সিল করি, ইউনিটগুলো সিল হয়, বেরিয়ে চলে যায়। এবার ডেটাটা কিন্তু তখনই তৈরি হয়ে যায়, মোটামুটি ডেটাটা তখনই নির্বাচন কমিশনের লোক পেয়ে যায় যে কত পার্সেন্ট পোল হলো, কত পার্সেন্ট ভোটার। তার মানে কংগ্রেস কি মনে করছে ভোট চুরি হয়েছে? একদম, এখানে সন্দেহ কোনো অবকাশই নেই। যে আমাদের কাছে সন্দেহ হচ্ছে যে বারবারই ওনারা যে 400 বার বলছেন, সারা ভারতবর্ষের মানুষ আজকে মূল্যবৃদ্ধি বা বিভিন্ন রকম যে সুবিধা অসুবিধা, ভাওতাবাজি, জুমলাবাজি, তার উপর দাঁড়িয়ে আজকে সমস্ত ভারতবর্ষের মানুষ খেপে লাল হয়ে আছে। অর্থাৎ তারক ভদ্রর বক্তব্য হচ্ছে যে ভোট চুরি হচ্ছে এবং ভোট চুরি হওয়ার ফলে তা বিজেপির কোলের দিকে যাবে। অর্থাৎ বিজেপি ভোট চুরি করে এই নির্বাচনী বৈতরণী পার করার চেষ্টা করছে। 400 বার আপকি বার যে কথা তারা বলছে সেটি বলছে সম্পূর্ণ ভোট চুরির ওপর। আমি প্রদীপ সিং এর কাছে যাবো। প্রদীপ সিং, আজকে বাঁকুড়া রঘুনাথপুরে একটি ঘটনা ঘটেছে। বাঁকুড়া রঘুনাথপুরে দেখা গেছে যে 5টি ইভিএমে
বা ইভিএম মেশিনে বিজেপির ট্যাগ ঝুলছে। এই সম্পর্কে তৃণমূল কংগ্রেস তাদের অফিসিয়াল প্রোটেস্ট জানিয়েছে। নির্বাচন কমিশন এবং এই ব্যাপারে একটা বক্তব্য রেখেছে, বয়ান রেখেছে, কিন্তু আমি জিজ্ঞেস করছি যে বিজেপির ট্যাগ ঝুলছে কেন? দেখুন, আমি প্রথম প্রশ্নের আপনার যাদের করলেন সেটার উত্তর একটু দিয়ে নিই, তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। বিষয়টা বুঝতে গেলে চুরি করেছে কিংবা কেউ চুরি করেনি সেটা প্রশ্ন নয়। প্রশ্নটা হলো যে পদ্ধতিটা জানতে হবে। পদ্ধতিটা কি না, নির্বাচন কমিশন যখন নির্বাচিত হন, যাকে করা হয়েছিল, সেই পদ্ধতিগত ব্যবস্থার উপরেই আমাদের প্রশ্নচিহ্ন আছে। কারণ তৎকালীন অবস্থায় বিরোধী দলনেতা একমাত্র ছিলেন প্রধানমন্ত্রী ছিলেন আর স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। তারা যাকে বেঁচেছেন বিরোধী দলনেতাকেও তাকে বাঁচতে হয়েছে। তা সেই পদ্ধতিটার উপরেই আমার সন্দেহ প্রকাশ আমরা করেছিলাম যে এইভাবে কখনো নির্বাচন কমিশনারকে সিলেক্ট করা যায় না। অন্তত আরেকজন তৃতীয় কোনো ব্যক্তি ছিল, সেইখানে ছিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, কিন্তু তাকেও সরিয়ে ফেলা হয় একটা অর্ডিন্যান্স। আমার বক্তব্য এবার পদ্ধতিতে আসি। এক, যে সেখানে, আর দুই হলো এতদিন পর্যন্ত যে ভোট হতো সেই ভোটটা হওয়ার পর মূল যেখানে ভোট হয়, যে অংশে ভোট হয়, সেখান থেকে মেশিনটা চলে আসে আপনার এক সুনির্দিষ্ট একটি জায়গায়, সমস্ত স্ট্রং রুমে। সেইখানে আসার পর অফিসাররা, যিনি প্রিসাইডিং অফিসার, তিনি তার অফিসকে তার মেশিন হ্যান্ডওভার করার পর একটা ফর্ম জমা দেয়। সেই ফর্মটার নাম হলো 17A। আর তিনি যখন যে বুথে ভোট হচ্ছে সেই বুথের এজেন্টদের, যে পলিটিক্যাল পার্টি এজেন্টরা থাকে, তাদের যে ভোট ফর্মটা দেয় তার নাম হলো 17C। এই ফর্ম 17A and 17C তিনি যেটা জমা দেবেন এবং তিনি ইয়েকে যেটা দেবেন, সেই পদ্ধতিটা কি ছিল যে এতদিন পর্যন্ত সেটা নির্বাচন কমিশন তার ওয়েবসাইটে আপলোড করে দিত। এই পদ্ধতিটা মানা হলো না। এবার প্রশ্ন, আজকে এতদিন সুপ্রিম কোর্টে কেউ যায়নি, আজকে গিয়ে নির্বাচনের মধ্যেও মানুষকে সুপ্রিম কোর্টে যেতে হচ্ছে কেন? গতবারে এই পদ্ধতি হওয়ার পরেও দেখা গেছে 1,19,00,000 ভোট অতিরিক্ত পোল্ড হয়েছে, যার কোনো এভিডেন্স ছিল না, কিন্তু সেটা কাউন্ট হয়েছিল। সেটা আমরা মনে করছি সেটা রেজাল্টের ক্ষেত্রেও কোথাও কোথাও এফেক্ট পড়েছে। কেন? অন্তত 63টা আসন যদি আপনি নিরিখে অ্যানালাইসিস করেন গতবারের নির্বাচিত হওয়া, তার প্রত্যেক 63টা আসন সেটা হলো আপনার 1,500 থেকে 25,000-এর মধ্যে। তা আমি যদি এই ডিস্ট্রিবিউট, আমি যদি আসন ধরে সেই সব আসনে যদি এই বৃহত্তর মানে বর্ধিত ভোটটা, যেটা আমি কাউন্ট পাচ্ছি না, কিন্তু সেইটা যদি কাউন্ট হয়, যেটার আমার কাছে এভিডেন্স নেই, কিন্তু সেই ভোটটা যদি কাউন্ট হয়, কোনো একটি রাজনৈতিক দলের পক্ষে যায়, সেটা গেছে বলে আমরা মনে করছি, সেটাতে গতবার 63 আসনের বেনিফিট পেয়েছে নরেন্দ্র মোদী। এইবার গিয়ে সেই ভোটটা যখন নির্বাচন কমিশন ভোটটা হচ্ছে, যখন নির্বাচন কমিশন ভোটিং পার্সেন্টেজ অ্যানাউন্স করতে তার দুটো পর্যায়ের নির্বাচন 11 দিন সময় নিয়েছেন, যেখানে সেই দিনের মধ্যেই আজকের দিনে তথ্য প্রযুক্তি অবস্থায়, ইন্টারনেটের জামানায়, যেখানে আপনি রাত্রেবেলার মধ্যে আমরা সমস্ত ফর্ম 17A নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড হয়ে যাওয়া উচিত, সেটা হচ্ছে না। সেটা হয়েছে কি 11 দিন পরে, তাও সম্পূর্ণটা হয়নি। ভোটিং পার্সেন্টেজ বলছে, কিন্তু বিরোধীরা বলেছে ভোটিং পার্সেন্টেজ নয়, আমরা সঠিক ভোটটা জানতে চাই, এতটা ভোট পোল হয়েছে না। কিন্তু সেই ভোটটা অর্থাৎ অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস তারা একটি আবেদন জানিয়েছিল সুপ্রিম কোর্টে, যে কথাটা প্রদীপ বললেন সঠিকই বলেছেন, কিন্তু এডিআর এর সেই আবেদনটিকে নাকচ করে দিয়েছে না। এটা সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। এডিআর এর যে আবেদন করেছিল সেই আবেদন এখনো নাকচ হয়নি। না, নাকচ হয়ে গেছে। আজকে আমি একটু বলে নি তাদেরটা নাকচ হয়নি। যেটা নাকচ হয়েছে সেটা নির্বাচন কমিশন কাউন্টিং সিস্টেমের জন্য একটা আবেদন জমা পড়েছিল, সেটা নাকচ হয়েছে। এনাদের এখনো আবেদন নাকচ হয়নি। আজকে যে সমস্তটা নাকচ হয়নি। অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক আমি এটা আপনাদের বললাম,
এবং নির্বাচন কমিশন একটা অবজারভেশন দিয়েছে। না প্রদীপ, আজকে যে আবেদনটি করেছিলেন অ্যাসোসিয়েশন অফ ডেমোক্রেটিক রিফর্মস, সেইটা সম্পর্কে সুপ্রিম কোর্ট আজকে অবজারভেশন দিয়েছেন যে ইলেকশন চলাকালীন এই জিনিসটা করা যাবে না। ইলেকশন চলাকালীন তার বায়াস হতে পারে এবং ভোটারদের উপর প্রত্যক্ষ প্রভাব ফেলতে পারে। সেই কারণে এডিআর তারা এটা উইথ হেল্ড করেছে। তবে প্রশ্ন হচ্ছে অমিতাভ বাবু, যে ভোটিং এর ক্ষেত্রে স্বচ্ছতা কোথায় গেল? না না, এইসব কথা পলিটিক্যাল পার্টি হিসেবে আমার বলার কথা না, এটা ইলেকশন কমিশন বলবে। ভোটিং এর স্বচ্ছতা বা কি সেটা ইলেকশন কমিশন বলবে। আর যে সুপ্রিম কোর্টের দায়টা তো বিজেপির উপর আসছে, দায়টা তো আসতেই পারে, সে দায় মানে ইলেকশন কমিশনের দায়িত্ব। ইলেকশন কমিশন স্বশাসিত সংস্থা, তারা যে পিপলস রিপ্রেজেন্টেশন অ্যাক্ট নিয়ে যে কাজটা করে তারা সম্পূর্ণ নিজেরা সেটা করে। প্রদীপ যেটা বললেন যে নির্বাচন কমিশনে যখন নিয়োগ করা হয়েছিল সেই সময় একটা অ্যানোমালি ছিল। অ্যানোমালি যেটা ছিল, স্বরাষ্ট্রমন্ত্রী কোনোদিন ছিলেন না। যিনি ছিলেন তিনি এই প্রধানমন্ত্রী ছিলেন, বিরোধী দলে ছিলেন, আর আমাদের চিফ জাস্টিস ছিলেন বা তার কোনো রিপ্রেজেন্টেটিভ সেখানে থাকবে এইটা। কিন্তু সেখানে একটা প্রশ্ন উঠলো যে চিফ জাস্টিস তিনি তো হচ্ছেন অ্যাপেলেট অথরিটি, তাই এই যদি কিছু হয় তাহলে চিফ জাস্টিসই তো শুনবেন, তাহলে অ্যাপেলেট অথরিটি কী করে প্রেজুডিসড হয়ে যায়? এই জিনিসটা প্রেজুডিসড হয়ে যায়, যার জন্যে ওই সুপ্রিম কোর্টই বললো ঠিক আছে চিফ জাস্টিস নয়, আপনারা অন্য কোনোভাবে এই জিনিসটা করুন। কিন্তু আগে এটা সুপ্রিম কোর্টই ছিল, বর্তমান যিনি হয়েছেন তিনি সুপ্রিম কোর্টের নিগরানিতেই সেই জিনিসটা পুরোপুরি করা হয়েছে। নিগরানিটা কন্ট্রোল থাকবে সুপ্রিম কোর্টের, কিন্তু সুপ্রিম কোর্টের কেউ ছিলেন না। তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্ট হিমসেলফ তিনি হচ্ছেন অ্যাপেলেট অথরিটি। আমি বাঁকুড়া রঘুনাথপুরের ঘটনাটি নিয়ে প্রদীপের দৃষ্টি আকর্ষণ করবো, যে আজকে যে ঘটনাটি ঘটেছে সেই ঘটনাটি সম্পর্কে নির্বাচন কমিশন একটি ব্যাখ্যা দিয়েছে, সেই ব্যাখ্যা আমি পরে আসবো, আগে প্রদীপের মুখ থেকে শুনতে চাই। দেখুন, যে ব্যাখ্যা দিয়েছে সেই ব্যাখ্যায় আমরা সন্তুষ্ট নই। তার কারণ তারা বলেছেন যে যখন মক পোল হচ্ছিল সেই মক পোলের সময় নাকি তৃণমূলের এজেন্ট ছিল না, বামেদের এজেন্ট ছিল না, কিংবা কোথাও কোথাও কংগ্রেসের এজেন্ট ছিল না, কোনো বিরোধী রাজনৈতিক দলের এজেন্টরা ছিল না, শুধু শাসক দলের এজেন্টরা ছিল। সুতরাং বাংলায় এটা ঘটা সম্ভব নয় কোনোভাবে, যে আমাদের কোনো মক পোলে আমরা শাসক দল, সংগঠন আমাদের বড়, আমাদের লোক থাকবে না সেখানে মক পোলে, সেখানে একমাত্র বিজেপির এজেন্ট থাকবে, এটা বাংলার কোনো প্রান্তে কোনো মানুষ এটা মেনে নেবে না। এই কথাটাকে মেনে নেবে না। তারা বুঝতেই পারছে, আজকে প্রকট হয়ে গেছে যে কি নোংরামো, কি ষড়যন্ত্রের মধ্যে দিয়ে আমাদের ভোট ফেস করতে হচ্ছে এই বিজেপিকে প্রতিদ্বন্দ্বিতা করতে। অর্থাৎ পরিষ্কার সেখানে আরেকটা আছে, আমাদের বিষ্ণুপুরের যিনি ক্যান্ডিডেট তিনি তৃণমূলের এটা নিয়ে লোগোটাকে নিয়ে তিনি ভোট দিতে গেছেন, সেটা কিন্তু উনি বললেন না। এটাও কমপ্লেনের মধ্যে এসছে। সামান্য ভুল, এই ভুল হতে পারে, এই ভুল হতে পারে, এই ভুল আমারও গত বছর আমি বলে দিতে পারি যে 19-এ ভোট দিতে গিয়ে একজন ভোটারের হওয়া, একটা ক্যান্ডিডেটের হওয়া, এটা সামান্য না, অসামান্য। না না, এটা আমরা ভোটাররা কেয়ারলেস হতে পারি, কেয়ারলেস হতে পারি, কিন্তু ক্যান্ডিডেট কখনো হতে পারে। কিন্তু এটা অন্যায় করছি কিংবা এটাই করব বলে আমার প্ল্যানিং আছে, এটা নয়। রঘুনাথপুরের ঘটনায় ফিরে যাচ্ছি। রঘুনাথপুর সম্পর্কে নির্বাচন কমিশন পরীক্ষা জানিয়েছেন যে বিজেপির প্রতিনিধি কেবলমাত্র উপস্থিত ছিলেন মক পোলিং এর সময়, সেই কারণে তার স্বাক্ষরিত ট্যাগ ওই ইভিএম মেশিনের উপর পড়েছে, অন্য কোনো দল সেখানে ছিল না। তারা কিছু সিগনেচার এন্ড সিল, এটা যেটা নির্বাচন কমিশনের যে লোক যেটা বলছে, এটা প্রদীপের সাথে আমি সহমত পোষণ করছি এই কারণে যে যখন আপনার এই মকপোলটা শুরু হয়, দেখুন যে ভোটটা চলছে, প্রতিটি ভোটে কিন্তু প্রতিটি আমাদের সংগ্রাম থাকে কিন্তু মাটি কামড়ে পড়ে থাকা বুথ। প্রথম হচ্ছে আমাদের যে বুথের যে দায়িত্ব থাকে বা যে বুথে যে কর্মী আছে যে পৌঁছবে, তার কিন্তু সেদিনকে দায়িত্ব থাকে মারাত্মকভাবে। এটা যদি বলা হয় যে কোনো দল পৌঁছায়নি, এটা একেবারেই ভুল। কারণ আমাদের যে জোট আছে, জোটের প্রার্থীদের যে কোনো যে ক্যান্ডিডেট আছে সে টাইমিংয়ে পৌঁছাবে, এবং এটা তৃণমূল কংগ্রেসের ওরা যেহেতু রুলিংয়ে আছে ওদেরও টাইমিংয়ে পৌঁছাবে, কারণ ছেলের অভাব হয় না। এটা আপনার যদি বলেন যে মকপোলের সময় 5টা জায়গায় যেটা হয়েছে, মকপোলের সময় যে 5টা মেশিনে
যে ওখানে অন্য কোনো ক্যান্ডিডেট পৌঁছে, তারও তো একটুখানি বলিনি, এটা পুরোটাই অনেকগুলো মেশিনে হয়েছে, তার মধ্যে 5টা যেহেতু বুথে পৌঁছেছিল, 5টা মেশিন, সেই 5টা মেশিন ধরা পড়েছে, লোকেট করা। এইবার বলছি এই যে জিনিসটা হয়েছে এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটা যদি আমার মনে হয় যদি ঠিকঠাক কোয়ারিজ হয়, ঠিকঠাক যদি ব্যাপারটাকে দেখা হয়, তাহলে আমার মনে হয় এটা বাইরে থেকে রেডি হয়ে আসা। আপনি মেনে নিতে পারছেন না, একদমই না। আপনি মেনে নেবেন যে বিহার এবং উত্তরপ্রদেশে বলা হচ্ছে অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব যদি দাঁড়াতে পারেন তাহলেই বিপক্ষ দলের শক্ত বুনিয়াদের উপর দাঁড়াবে। সেখানে রাহুল গান্ধীর নাম উল্লেখ পর্যন্ত করা হচ্ছে না, কেন? দেখুন, রাহুল গান্ধীর নাম উল্লেখ করে এখন পাবলিক সেটা করছে না তা না, এখন অখিলেশ যাদব করছে না। না, অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব নয়, বিশেষজ্ঞরা বলছেন অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব ছাড়া উত্তরপ্রদেশ এবং বিহারে মোদির রথ থামাবার মতো তাকত কারণ নেই। তাহলে এটা বলছে, সেটা কে বলছে? তো আমার ব্যাপারটা অখিলেশ যাদব বলছে কিনা, যে আমার জোটে আছে সে বলছে কিনা। সে যদি বলতে যে রাহুল গান্ধীর কোনো ওখানে কারিশমা নেই, আমি আপনার সাথে সহমত পোষণ করে বলতাম এটা ভুল করেছে। কিন্তু যাদের সাথে জোট, যারা আমার জোট প্রার্থী, অখিলেশ যাদব বলুন, যারাই বলুন, যে কোনো জোট প্রার্থী আমাদের, তারা মাইনাস রাহুল গান্ধী এক পা এটা কি আপনি বিশ্বাস করেন যে কখনোই উত্তরপ্রদেশ না। এবং বিহারে কেবলমাত্র অখিলেশ যাদব এবং তেজস্বী যাদব না, না, মোদির রথ থামাতে পারে? অখিলেশ যাদব, তেজস্বী যাদব অবশ্যই আছে, কংগ্রেসও আছে, কংগ্রেসও আছে। সেটা ওখানে যদি কেউ বলে থাকে যে কংগ্রেসের ওখানে বা রাহুল গান্ধীর কোনো ভূমিকা নেই, যেখানে একবারও ভূমিকা নেই বলেনি, কিন্তু নীরব, রাহুল গান্ধী সম্পর্কে সম্পূর্ণ নীরব। নীরব বলে কোনো কথা হয় না। রাহুল গান্ধী ওখানে গেছিল আপনার বিহারে, কি মানুষের উল্লাস, সেটা টিভি মিডিয়ার মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ দেখতে পেয়েছে কি উল্লাস। ওখানে আপনার গেছিল যে কোনো জায়গায়, ঝাড়খণ্ড বলুন বা যে কোনো রাজ্যে বলুন, উড়িষ্যায় বলুন, যেখানে গেছে রাহুল গান্ধী, তার যাওয়ার পরে যে উল্লাস, সেই উল্লাস মানুষের মধ্যে যে আনন্দ, না, এই উল্লাস এক জিনিস আর সেটা ভোটে পরিণত হওয়ার এক জিনিস। অবশ্যই আমি তো বলছি আপনাকে, আমি আবারও অন ক্যামেরা আজকে দায়িত্ব নিয়ে বলছি, ষষ্ঠ দফার ভোট আজকে শেষ হলো। আজকে আমি বলে যাচ্ছি, জানি না এরা কতটা পার্সেন্টেজ চুরি করতে পেরেছে এখন অবধি। কারণ আমাদের যেটা ভয়, আমি আগের দিনও বলেছিলাম যে মেশিন হ্যাক, যেটা এরা আগের বারও করেছিল, 377 আসনে এদের গড়মিল ছিল ভোটে। তো আজকে জানি না কতটা চুরি করতে পেরেছে। তো তবুও আমি বলছি বিজেপি সরকার থাকবে না, বিজেপি সরকার। আপনি কি মনে করেন কেবলমাত্র চুরির কারণে বিজেপি দাঁড়িয়ে আছে? চুরি, একদম তাই। গেলবারে সরকারটা ছিল চুরির ওপরে, তার আগের বারে সরকারটা ছিল আমার দেশের সোলজারকে মেরে তার বডির ওপরে, আমার দেশের সোলজারকে অকালে মেরে তার বডির ওপরে তার নামে ভোট নিয়ে সেন্টিমেন্ট আদায় করে। অর্থাৎ উড়ি ঘটনার কথা বলছেন? একদমই তাই, পুলওয়ামা, একদমই তাই। পুলওয়ামাতে 40টা ছেলেকে উড়িয়ে দেওয়া হয়েছে, মানে ভোটে জেতার জন্য, ভোটকে সামনে রেখে, ওই লাশের ওপরে। আজকে তাদের পরিবার আজকে অব্দি কম্পেনসেশন পায়নি, আজকের অব্দি পায়নি। 100% পেয়েছে, একদম পায়নি। ইন্ডিয়ান আর্মি 100%। মিথ্যা কথা বলবেন না। আপনার নরেন্দ্র মোদি, আপনি মিনিস্টার অফ ডিফেন্সের ওয়েবসাইট দেখুন, মিনিস্টার অফ ডিফেন্সের ওয়েবসাইট দেখুন। আরে মিথ্যাবাদী তো কম ছিল কাজ, ওয়ারফি কোনোদিন দেয়নি, ওয়ারফি কোনোদিন দেয়নি। আর আজকে এই কথা বলছেন। আমার সব বলতে দিন, ডিস্টার্ব করবেন না। আজকে সেইখানে দাঁড়িয়ে সেই নরেন্দ্র মোদি সেই সোলজারের নামে মানুষকে সেন্টিমেন্ট আদায় করে বলেছে এই সোলজারদের নামে ভোট হবে কিনা, তাদের নামে ভোট কামিয়েছেন নরেন্দ্র মোদি। আজকে যে কোনো জায়গায় প্রোগ্রামে যাচ্ছেন, উল্টে পড়ে যাচ্ছে স্টেজে, কারণ নরেন্দ্র মোদি জানেন গোহারা হাঁটছেন, 400 পার 200 পার হচ্ছে না। কারণ দেখবেন পাড়ায় পাড়ায়, আমাদের খুব বেশি দেরি নেই, এক মিনিট, পাড়ায় পাড়ায় দেখবেন ফেরিওয়ালা আছে, 400 টাকা 400 টাকা 400 টাকা ফেরিয়াকে টাকা হয়, গামছাড়া 400 না, কত দেবে বলো? কমে 150 আসে, 150 বেঁচে দিয়ে চলে যায়। সে নরেন্দ্র মোদিরা তাই, ফেরিওয়ালা পাড়ায় পাড়ায় বেরিয়েছে 400 400 400, সেটা জনগণ বলেছে 150 বেশি দেবো না, 150-তে ফেলে দেবে। অর্থাৎ আমাদের তারক বাবুর বক্তব্য অনুযায়ী তারক বাবু নরেন্দ্র মোদি দাঁড়াতে পারছেন না। হ্যাঁ বলুন। না, আরেকটা ঘটনা ঘটেছে দিল্লিতে, রাহুল আর কেজরিওয়াল একসঙ্গে কোনো মিটিং করেনি। রাহুল আর কেজরিওয়াল কোনো মিটিং করেনি, একসঙ্গে রোড শো করেনি। আবার পাঞ্জাবে গিয়েছে, রাহুলের এগেনস্টে বলছে যে সোরেন কেন ছাড়া পেল না, শিডিউল ট্রাইব কেন সোরেন ছাড়া পেল না, কিন্তু কেজরিওয়াল বিয়ে পেয়েছে। কেন পাঞ্জাবে কংগ্রেস আর আপের মধ্যে কোন রকম নেগোসিয়েশন হয়নি, কিন্তু এখানে ইন্ডিতে হয়েছে। জেলে ঢুকিয়েছে
5% মদের ওপর সেটাকে 12% করে দিয়েছে। টেলাররা 100 কোটি টাকা, 100 কোটি টাকা সেই টাকাটা পাঠিয়েছে, পানির তেল পাওয়া গেছে, গোয়াতে পাওয়া গেছে। এদের এনকোয়ারি 54 কোটি টাকা স্বাধীনতা থেকে আজ পর্যন্ত চুরি করেছে। জেলে যাবে অলরেডি। অমিত শাহ গেছে, অমিত শাহকে আপনারা পাঠিয়েছেন, একবার জেলে পাঠিয়েছেন, 19 মাস ছিলেন। আমরা 4 তারিখে যে নির্বাচনের ফলাফল হবে সেই সময় আমরা আশা করছি এই প্যানেলটাই থাকবেন এবং তারা নিশ্চয়ই বিচার করতে পারবেন যে তারা যেসব কথা গত 6 পর্বে বা আজকে 6 পর্ব নিয়ে বলেছেন সেগুলো কতটা যথার্থ হলো। তার সঙ্গে আরেকটি প্রশ্ন প্রদীপ সিংকে আমি না করে পারছি না। প্রদীপ, লোকে বলছে, আমি বলছি না, লোকে বলছে যে এবারে বিজেপির হাওয়া পশ্চিমবঙ্গে বেশি, কি মনে হচ্ছে? দেখুন, লোকে কি বলছে আমি জানি না। কিছু মানুষ বলছে, তারা কেন বলছে সেটা আমি জানলেও আমি প্রকাশ্যে আলোচনা করতে পারবো না। তার কারণ এমন কিছু মানুষ বলছেন যারা হয়তো কখনো এখানে ভোটের কাজ করেছেন কিংবা আজকের দিনে নেই কিংবা অন্য কোনো কাজে তাদের, আমি তো আপনাকে বলতে পারি যে তাদের নিশ্চয়ই পুরনো কিছু কায়েমি স্বার্থ আছে, সেইটাকে রক্ষা করার জন্য বলছে। তবে আমি একটা জিনিস বলতে পারি, আজকের দিনে যে 8টা জায়গায় নির্বাচন হয়েছে, 8টা আসনে, সেই 8টা আসনের মধ্যে অদ্ভুতভাবে সম্ভবত রেজাল্ট ছিল 5-3, ঠিক তাই। এবার আমাদের 8-0 রেজাল্ট হতে যাচ্ছে তৃণমূল কংগ্রেসের পক্ষে। আমরা আসবো এই আলোচনাতে, তার কারণ হচ্ছে যে এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আজকে 8টি আসনে ভোট গ্রহণ করা হয়েছে, সেই 8টা আসনে কি ফল হলো সে সম্পর্কে আমরা আসবো। তবে ছোট্ট একটা বিরতি নিচ্ছি, বিরতির পর আসবো সেই আলোচনাতে। বিরতির পর ফিরে এলাম ভোটযুদ্ধে। এবার ভোটযুদ্ধে পশ্চিমবঙ্গে যে 8টি কেন্দ্রে ভোট হয়েছে আজকে, যেটা প্রদীপ সিং বলেছেন যে 8টি তৃণমূল কংগ্রেসের পক্ষে আসছে। গত নির্বাচনে কিন্তু 5টি বিজেপির এবং 3টি তৃণমূল কংগ্রেসের ছিল এবং সার্বিক হিসেবে গোটা পশ্চিমবঙ্গে 42টি আসন ছিল, তার মধ্যে 22টি পেয়েছিল তৃণমূল কংগ্রেস, 18টি পেয়েছিল বিজেপি এবং 2টি পেয়েছিল কংগ্রেস। এবারে কংগ্রেস এবং বাম একসঙ্গে লড়ছে। বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী অথবা কংগ্রেস সমর্থিত বাম প্রার্থী, এটাই হচ্ছে তাদের পরিচয়। আমরা সবার আগে আসব বিধানসভা তমলুক কেন্দ্রটিকে নিয়ে। তমলুক কেন্দ্রে দেবাংশু আছেন, রয়েছেন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি এবং রয়েছেন সায়ন বন্দ্যোপাধ্যায় সিপিএমের প্রার্থী, কংগ্রেস সমর্থিত। কি হতে পারে এই কেন্দ্রে? আমি বলব, দেখুন, দেবাংশু প্রচণ্ড চেষ্টা করেছে। অভিজিৎ গাঙ্গুলি আজকে বিভিন্ন জায়গায় যাওয়ার চেষ্টা করেছেন, যেখানে গেছেন সেখানে তার যে এজেন্ট তিনি 4টে ঘরের 4টে বুথের সংখ্যা বলে তিনি এজেন্ট বসতে চেয়েছেন। মানে তাকে যখন জিজ্ঞেস করছে অভিজিৎ গাঙ্গুলি যে তো আপনি কোন বুথের এজেন্ট, তখন সে 4টে সংখ্যা বলছে, 3টে বলেছে এবং তিনি তাকে ধমকেছেন, কখনো 4টে 3টে জায়গায় 4টে সংখ্যা তিনি বলেছেন। আমি 4টে সংখ্যা এক্ষুনি বলতেও পারি সেটা, তার 4টে সংখ্যা বলেছেন। তিনি বলেছেন আপনার কোনটা, একের বেশি হতেই পারে না, একের বেশি একজন কোথাও বুথে বসতে পারে না। কিন্তু তিনি বারবার বলেছেন 4টে। যখন শেষবার যখন বলেছেন যে আপনি বেরোন এখান থেকে, আপনার যেটা সেখানে গিয়ে বসুন, তখন তিনি একটা সংখ্যা বলেছেন, বলে তাহলে সেখানে গিয়ে বসুন। এর কারণ আছে, এই যে সুনির্দিষ্ট এই ঘটনাটার এটার কারণ আছে, কারণ দীর্ঘ রাজনীতি করার অভিজ্ঞতা তো, সেখান থেকে এই কারণগুলো বোঝা যায়। সেটা হলো যখন রাজনৈতিক দল এজেন্ট পায় না, তখন ওই একজনকেই 4টে বুথের এজেন্ট করে। প্রথমে তিনি 1 নাম্বার, ধরেন সংখ্যাটা বলছি না, 1 নাম্বারের তিনি গিয়ে ফর্ম ফিল আপ করে নিলেন, সেকেন্ড ঘরে ঢুকলেন, সেকেন্ড ঘরেও ফর্ম ফিল আপ করে নিলেন, তৃতীয় ঘরে কোনো একটার মধ্যে উনি বারবার বসবেন। ধরুন 8 ঘন্টা এখানে বসলেন, 8 ঘন্টা এখানে বসলেন, 8 ঘন্টা এখানে বসলেন, এন্ড অফ দ্য ডে, না এবার এখানে মজাটা শুনে নিন, এন্ড অফ দ্য ডে এই 4টেরই ফর্ম 17A ইনি তুলবেন, তুলে প্রত্যেকটা ঘরের জন্য একটি সুনির্দিষ্ট অর্থ বরাদ্দ আছে, সেই অর্থ বরাদ্দটা তিনি যেন একটাই না হয়ে 4টেরই পান, সেই জন্যে এই বন্দোবস্ত।
এইগুলো এইসব খেলা তৃণমূল কংগ্রেসকে শেখাবে অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আর অভিজিৎ গঙ্গোপাধ্যায়, কারণ আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় তো এটা জানেন না, এই যে যে যার কাঁধে বন্দুক রেখে তিনি আজকে প্রার্থী হয়েছেন, ধরুন শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি তার সব খেলা, তার সব নোংরামো, তার যে তৃণমূল কংগ্রেসকে চুষে এই যে আঙুল তুলছে সবাইকে চুরির জন্য, আপনি যদি দেখেন ওই 5,000 জন যে বেআইনিভাবে ঢুকেছে তার মধ্যে 4,500 জনই মেদিনীপুরের লোক। আজকে অভিজিৎ গাঙ্গুলিকে ওইখানে শুনতে হয়েছে আপনি নিজে চোর, আপনি চাকরি খেয়েছেন মানুষের, আপনি বেরিয়ে যান। আমাদের হলদিয়াতে চোর চোর ধ্বনি চোর চোর শুনতে হয়েছে আজকে। এই সব প্রমাণ ডকুমেন্টস এই ভোটের পরে সব এনকোয়ারিতে বসবে, তখন কি বলবেন একটা কথা, মিনা খার উমারানি 3 বারের তিনি এমএলএ, তিনি আজকে তৃণমূল সুপ্রিমোর মিটিংয়ে যাননি, তাকে সঙ্গে সঙ্গে রাস্টিকেট করে দিয়েছেন, পায়ে ধরে ক্ষমা চাইলে তবে। তাই ভেস্টেড ইন্টারেস্ট বহু জায়গায়। 3 বারের যে এমএলএ তিনি উমারানি না উষারানি কি নাম, কিন্তু মিনাখা আমার এটা খুব ভালো মনে আছে, মিনাখা কেন্দ্রের তিনি সেখানে যাননি। এখন যে 4টে পয়সা পায় কি 3টে পয়সা পায়, আমি সব টাকা পয়সার মধ্যে আমি নেই, আমি জানিও না এই জিনিসটা কী হয়। উনি জানেন বলে উনি কথা বলছেন, আমার ধারণা নেই এ বিষয়ে। তবে একটা কি, যখনই কোনো আমি যখন এক জায়গায় আমি হয়ে থাকবো, পোলিং এজেন্ট হয়ে থাকবো, আমি যখন আমার ভোটার কার্ডের নাম দেবো, কম্পিউটারের সঙ্গে সঙ্গে সেটা উঠে যাবে, সেটা আগে দিতে হয়, সেটা কম্পিউটারের সঙ্গে সঙ্গে উঠে যাবে, এবং 4 জায়গায় যদি দিয়ে থাকে কম্পিউটারই সঙ্গে সঙ্গে বলে দেবে না এটা 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 হবে না, রাস্টিকেটেড হয়ে যাবে। এখন কম্পিউটারে হয় না, ফর্ম ফিল আপ করে দিতে হয়। পয়েন্টেড করি, তমলুকে জেতার সম্ভাবনা কার বেশি? অবশ্যই দেবাংশু ভট্টাচার্য, অবশ্যই অবশ্যই আমাদের প্রাক্তন জাস্টিস তমলুকে সায়ন বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ 3 জনে 3 রকম কথা বলেছেন। একজন বলেছেন যে সঙ্গতভাবেই বলেছেন দেবাংশু আজকে অভিযোগ করেছেন তৃণমূল কংগ্রেসের 2 জন এজেন্টকে অপহরণ করা হয়েছে। কি বলবেন? শুধু 2 জন এজেন্টকে অপহরণ করা হয়নি, আরো কিছু কদিন আগে আমি সোনামুখী বলে একটি জায়গার কথা বলছি, যেখানকার গ্রামের পর গ্রাম লোক তৃণমূল কংগ্রেসের ভোট দেবেন বলে তাদেরকে ভোট দিতে দেওয়া হয়নি। তাদেরকে পুলিশ প্রশাসন এই খবর জানার পর পুলিশ প্রশাসন গিয়ে কথা বলে, তারপরেও সেইখানের গ্রামবাসীরা রাজি হয়নি, কারণ বলছে আপনারা তো চলে যাবেন, তারপরে আমাদের যেটা হবে। তার মানে যে গুন্ডারা, যে বদমাইশরা যত সিপিএম থেকে গিয়ে জড়ো হয়েছে তৃণমূলে, বিজেপিতে যে জড়ো হয়েছে তার প্রত্যক্ষ প্রমাণ। পুলিশ মন্ত্রীকে অদ্ভুত লাগে। অমিতাভ বাবু এখানে রাজনৈতিক আলোচনা করতে এসছে। আজকের দিনে প্রশাসন কার, আজকের দিনের ওসি কার ইনস্ট্রাকশন শুনবে? আজকের দিনে ভোট হচ্ছে, আজকের দিনে তো এবার পুলিশ প্রশাসন কার কি বৃত্তান্ত সেটা তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে জনসভা থেকে বলেছেন। গণতান্ত্রিক ভাবে এই সমস্ত চাক, এই গুন্ডাদের চাক, এই অপরাধ সমাজ বিরোধীদের চাক যে বিজেপি তৈরি করেছে, সেই সব ভেঙে আমি গণতান্ত্রিক ভাবে বদলানো। কালীঘাটে 35টা প্রপার্টি কার? আচ্ছা, আমরা সায়ন বন্দ্যোপাধ্যায় বলেছেন, তারক ভট্ট। সায়ন বন্দ্যোপাধ্যায় সত্যিই খুব লড়াকু নেতা, ছাত্র নেতা, এবং তিনি বিভিন্ন ক্ষেত্রে সায়ন বন্দ্যোপাধ্যায় নিজের মতামত প্রকাশ করেন। সায়ন বন্দ্যোপাধ্যায় জিতবে এই ধারণাটা কিভাবে? ধারণাটা হলো এইখান থেকে প্রথম হচ্ছে সায়ন বন্দ্যোপাধ্যায় ছেলেটা, না সেটা নয়। সায়ন বন্দ্যোপাধ্যায় সাংগঠনিক ছেলে, তার থেকে বড় কথা খুব নিট অ্যান্ড ক্লিন ছেলে, যার সম্বন্ধে কোনো রকম কোনো ক্ষোভ, মানুষের বিক্ষোভ ওখানে নেই। আজকে যখন দেখবেন এই দেবাংশু যখন ওখানে ঢুকেছিল কিছুদিন আগে একটা গ্রামে ভোট প্রচার করতে, তখন ওখানকার সাধারণ মানুষ ওকে গো ব্যাক বলে ওখান থেকে প্রচার করতে দেয়নি, ওখানে ব্যাক করিয়ে ছেড়েছে দেবাংশুকে। আর অভিজিৎ গাঙ্গুলির যে চেহারা, সেটা পশ্চিমবাংলা মানুষ ভালো করে দেখে নিয়েছে। কেউ বলছেন অভিজিৎ গাঙ্গুলি নাকি 2026 সালের মুখ্যমন্ত্রী বিজেপির। 2026 সালে বিজেপি পার্টিতেই থাকবে না দাদা, এই যে পড়ে গেলে থাকবে না। এই অভিজিৎ বাবুকে খুঁজে পাবেন না, কোথায় পালাবে বলে গর্ত খুঁজে বেড়াবে। সেইখানে দাঁড়িয়ে আমি কেন বললাম তমলুক জিতছি। তমলুক সায়ন বন্দ্যোপাধ্যায় নিট অ্যান্ড ক্লিন ছেলে, সাংগঠনিক ছেলে, এবং ছাত্র পরিষদ এসএফআই করা ছেলে, ভালো ছেলে।
এই ছেলেটা ছাত্র পরিষদ এসে ভাই ঠিক বলতে পারছে না এসে ভাই এককালে সুব্রত প্রিয়দা সিপিএম এর না বিশ্বাস, কথা বলতে দিন না। সুব্রত এসে ভাই কোন প্রিয়দা ছেলে সিপিএম এর না সেই বিশ্বাস। ছেলেটা নিট অ্যান্ড ক্লিন ছেলে, এই ছেলেটা জেতার চান্স আজকে কংগ্রেস কার দাবিদারি করছে। ঠিক আছে, আমরা এবার কাঁথির দিকে তাকাবো, কাঁথির দিকে তাকাবো। কাঁথিতে প্রতিদ্বন্দ্বিতা করছেন উত্তম বারিক এবং তার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন সৌমেন্দু অধিকারী, যে সৌমেন্দু অধিকারীর ভাই। এবং অনেকেই বলছেন উর্বশী ব্যানার্জি এখানে কংগ্রেসের প্রতিনিধিত্ব করছেন বটে, কিন্তু উর্বশী ব্যানার্জি সেভাবে কোনো রকম সুযোগ সুবিধা নেই। এখান থেকে মোটামুটি মতটা হচ্ছে যে সৌমেন্দু অধিকারী জয়লাভ করবেন। কি বলবেন প্রদীপ? দেখুন, এটা মতের কথা তো বলছেন। কাঁথির যদি আপনি নিরীক্ষণ করেন বিধানসভার আসন, তাহলে সাংগঠনিক দিক থেকে আমরাই এগিয়ে, এবং আমরাই বিধানসভা আসনে জিতেছি, পঞ্চায়েতেও আমরা ভালো ফল করেছি। সেখানে কাঁথি স্বপ্ন যে কেউ দেখতে পারেন। এখন তিনি তৃণমূল কংগ্রেস থেকে তার পরিবার 35টা পদ অলংকার করেছিলেন। আজকের দিনে গিয়ে তিনি বিরোধী দলনেতা, বড় বড় কথা বলে বিজেপি যে আমরা এক পরিবার থেকে দুজনকে দিই না, আবার দ্বিতীয়টা সাংসদ হয়েছে। এখন কিছু করার নেই, এরা থুতু গিলতে গিয়ে, এই বাংলার বিজেপি থুতু গিলতে গিয়ে কি করছেন তা সেটা তাদের ব্যাপার। তবে আমি আপনাকে বলি, সৌমেন্দু অধিকারী সকাল থেকে যেভাবে দৌড়ে বেড়েছে, এবং সৌমেন্দু অধিকারীর লেজর যারা মানে অঞ্চল ভিত্তিক নেতা, তাদেরকে যে সিকিউরিটি দিয়ে তাদেরকে বাঁচিয়ে রাখতে হয়েছে, তাদের সেই সিকিউরিটি পর্যন্ত আজকে ধাওয়া খেয়েছে, তাদের সিকিউরিটি মাথায় ইট খেয়েছে, তাদের পেটানি খেতে হয়েছে গ্রামবাসীদের কাছে। সৌমেন্দু অধিকারী কি পরিণতি হচ্ছে তা আমাকে, অর্থাৎ শুভেন্দু অধিকারীর প্রতিফলনটাই সৌমেন্দু অধিকারীর কাছে দেখা যাবে বলে মনে করছেন অনেকে। অমিতাভবাবু কি বলছেন সৌমেন্দু অধিকারী সম্পর্কে? সৌমেন্দু অধিকারী টোটাল মিদনাপুর হচ্ছে অধিকারী পরিবারের গড়। ওখানে অধিকারী পরিবার আজকের নয়, আমি একবার সুশীল ধারা, তখনও তিনি বেঁচে ছিলেন, তার ইন্টারভিউ নিতে গেছিলাম এবং তিনি বলেছিলেন এই শিশির বাবুর বাবা, আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনার যে 42-এ এতদিন ধরে এই 2 বছর আটকে রাখলেন, আপনাদের ফাইন্যান্সটা কোথা থেকে আসতো? বলে অধিকারী পরিবার, ওরা আমাদের দিত। আর আজকে তাদের সেই পরিবারের ছেলেকে বলছে গদ্দার। আর 35টা প্রপার্টি যারা কালীঘাটে রেখে দিয়েছে, তারা আগে কি ছিল? আমাদের রানী রাসমণির যেটা অন্তর্জলি যাত্রা হয়েছিল, সেখান থেকে আজকে 35টা প্রপার্টির মালিক, এরা হলো গদ্দার। এরা গদ্দার নয়। কাজে আর এই বিষয়ে বলার কিছু নেই। তবে এই যে স্পেকুলেশন নিয়ে আপনি যে কথা বলছেন, পরিবার সম্পর্কে 100% আমাদের 100%। কালীঘাট ছাড়া কে আছে? কালীঘাট মন্দিরে কে আছে? আমি 100% বলছি, আমি 100% বলছি। আমি শুধু এখানে নয়, আমি প্রত্যেকটা প্রদীপ এই বিষয়ে কিছু বলবেন? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে সরাসরি অভিযোগ শেখর বসু তিনি অলরেডি দিয়ে সেটা ডিক্লেয়ার করে দিয়েছেন। একজন বাঁশের গোলার মালিক তার প্রপার্টিটা পায়নি, তার সেই প্রপার্টিটাকে লড়ছে শেখর বাবু। বলেনি। হ্যাঁ, দেখুন বিষয়টা হলো, আমাকে যদি না ধরতে পারেন আপনি, তো আপনি তৃপ্তি পেতে গেলে কি করতে হবে? আমার ছায়াকে মারতে হবে। আমাকে ধরতে পারছেন না, তো আমার ছায়াকে মার। এখন মুখ্যমন্ত্রী, পরিবার, অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার বাবা মা, এমনকি ওই ছোট্ট শিশু যে ছেলেটি আছে, বাচ্চা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পুত্র, তাকে পর্যন্ত পারলেও নিয়ে গিয়ে 5 ঘন্টা বসিয়ে রেখে 5টা লজেন্স খাইয়ে পাঠিয়ে দিতে পারলে বাঁচে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো বন্ধুকে ছাড়েনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোনো পরিচিতকে ছাড়েনি, আত্মীয় স্বজনকে ছাড়েনি, তার ব্যবসায়িক পার্টনারদের, ব্যবসায়িকভাবে পরিচিত তাদের ছাড়েনি। যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনের দিকটা দেখেন, তাদের পরিবারকে ছাড়েনি। তা কাউকে যখন ছাড়িনি, ওনারা যে এই কথা বলবেন, এটা নরমাল কথা। কালীঘাটকে বলছে এটার জন্য আমার অবাক লাগে। একটা কথা বলা আছে, প্রদীপ বলেছেন যদি কোনো রকম প্রমাণ না থাকে তাহলে কারোর বিরুদ্ধে কুৎসা রটনা করা যায়। আমার প্রশ্ন অমিতাভবাবুর কাছে, আপনারা ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ওয়াকওভার দিচ্ছেন? আদৌ না, আমরা আমাদের মতো লড়ে যাচ্ছি সেখানে। কিন্তু সেখানকার যে প্রার্থী অভিজিৎ দাস, তিনি কিন্তু একদম সাইলেন্ট, তিনি কিন্তু কোনো বক্তব্যই রাখছেন। এবং তাকে যখন টেলিফোন করা হয়েছিল আমাদের এই বাংলার 5 টিভির পক্ষ থেকে একটা সাক্ষাৎকার দেওয়ার জন্য, তিনি বলেছেন পরিষ্কার পার্টির বারণ আছে।
না, আমি এটা বলতে পারবো না, এটা আমার জানা নেই। যেটা জানা নেই মিছিমিছি গোয়ার্তমি করে তো লাভ নেই। আপনি বলছেন হতে পারে তো অভিজিৎ দাস, আমি যতদূর জানি সে নিজের মতন কাজ করছে, সব জায়গাতেই সবাই লোক কাজ করছে। আমরা 42টার মধ্যে 42টাতে জিতবো এই কথা তো আমরা কোনোদিন দাবি করছি না, আমরা করিও না। এটা গণতন্ত্র বেশি ভোটে জিতেছিল, এবার 5 লক্ষ বেশি ভোটে জিতবে, তাই কি? যাই হোক, সেটা কি হবে সে জনগণ যেটা করবে ভোটের পর ঠিক হবে। এও শোনা গেছে যে আইএসএফ কে প্রচুর টাকা দিয়ে তাকে সরিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে, এটাও শোনা গেছে। আপনি শোনেননি কেন সেটা জানি না, কিন্তু আমরা এটাও শুনেছি আইএসএফ এর প্রার্থী সেখান থেকে তুলে নেওয়া হয়েছে। নৌসাদ সিদ্দিকী আপনি বলছেন, মানে অভিষেকের বিরুদ্ধে নৌসাদ সিদ্দিকী, এই ব্যাপারটা আমরা জানি না, জানা নেই অবশ্য, এই ব্যাপারটা প্রদীপ ভালো বলতে পারবেন। দেখুন আমি আপনাকে বলি, নৌসাদ সিদ্দিকী কিন্তু লড়াই করছেন না এবারে কোনো লোকসভা আসনে। দেখুন, যে দেশের প্রধানমন্ত্রী তাবেদারিত্ব করতে গেলে ভগবান জগন্নাথ, প্রভু জগন্নাথকে রেফার করতে হয়, যে প্রভু জগন্নাথও প্রধানমন্ত্রী মানে নরেন্দ্র মোদীর ভক্ত, নক্কারজনক মানসিকতা, ঘৃণ্য মানসিকতা রাজনৈতিক দল এবং রাজনৈতিক সংগঠন, যেটা যার জন্য সে বলে সম্বিত পাত্র, সম্বিত পাত্র, যে বলে বিস্তর কথা সে বলে সে বলে মিশা বিস্তর। এখন সম্বিত পাত্র 3 দিন পেনান্স করেছে তার জন্য যথেষ্ট তাকে বকে দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী দপ্তর থেকে 3 দিন সে পেনান্স করেছে। খুব শিক্ষিত ডক্টরেট উপাধি হোল্ড করেন, উনি মেডিকেল ডক্টর, কিন্তু যাই হোক উনি যেটা একজন ডাক্তার শিক্ষিত মানুষ, তিনি এইরকম নীচ প্রকৃতির ভাবনা মনে বিবেক রাখেন কি করে? না, আমরা তাকে দেশ থেকে দাঁড়িয়ে দেওয়া উচিত। না, তৈরি করেছি, আমি তৈরি করেছি, সেই জন্য রাম মন্দির তৈরি হয়েছে। আমাকে একটু বলতে দিন প্লিজ। এবার আমি আপনাকে বলি, হিন্দুত্বের কথা বলে লড়াই করে নরেন্দ্র মোদী ওখান থেকে উঠে এসছেন, হিন্দুত্বের কথা বলে কিছু গোদ্রায় সেদিনকে ট্রেনে কিছু সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে অগ্নিদগ্ধ করে আগুনের গণহত্যার মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীর উত্থান। হিন্দুত্বের কথা বলে, আমরা রাজনীতিতে রাইট হ্যান্ড লেফট হ্যান্ড বলে কথা আছে, রাজনীতিতে কারো রাইট হ্যান্ড কারো লেফট হ্যান্ড। আমি আপনাকে বলি সবকটা একটু বলতে দিন, অমিতাভ একটু বলতে দিন, তার রাইট হ্যান্ড, তার রাইট হ্যান্ড হলো কে? না অমিত শাহ। তিনি ব্লাড লাইনে কে? না তিনি একজন পার্সি। তিনি ধর্মের দিক থেকে কে? তিনি একজন জৈন। আবার লেফট হ্যান্ড যিনি অর্থনৈতিক সমর্থনের মধ্যে দিয়ে উত্থান করেছে সারা ভারতবর্ষে, 300 নম্বর থেকে 3 নম্বরে যে পৃথিবীর বড় লোক হয়েছে, যে যিনি এই নরেন্দ্র মোদীর 10 বছরে, তার আমি বলি তিনি মানুষের দিক থেকে কে? একজন ভারতীয়, কিন্তু তিনিও জৈন ধর্মের জৈন ধর্মাবলম্বী। তার মানে নিজে হিন্দুত্বের কথা বলে সংসদে হিন্দুত্বের বড় বড় ডায়লগ দেয় অমিত শাহ, আর অন্য কেন্দ্রে আসবো, ঘাটাল কেন্দ্রে আসবো। ঘাটাল কেন্দ্রে আজকে সারাদিন ধরে খবরের শিরোনামে ছিল, সেখানে দেব বনাম হিরণের লড়াই, দুইজনই চলচ্চিত্র জগতের অন্যতম প্রতিভু। দেব সম্পর্কে কি বক্তব্য? এবং দেব কিন্তু কলকাতা হাইকোর্টে ঠিক নির্বাচন শুরুর আগে একটি রিপ্রিম্যান্ডেশন পেয়েছেন, যার জন্য দেব খানিকটা অসুবিধার মধ্যে পড়েছেন। কি বলবেন প্রদীপ? দেখুন, সকাল থেকে আমি যে খবর দেখেছি, অত্যন্ত সাধারণ কথাবার্তা বলেছেন এবং দেব বলেছেন যে সাংবাদিকরা আমার সঙ্গে থেকে কিছু লাভ হবে না, আপনার বরঞ্চ হিরণের কাছে যান, অনেক কিছু পাবেন তার কাছে, কারণ তাকে আজকে অনেক কিছু করতে হবে, আমার সম্পর্কে অনেক কথা বলতে হবে, তাতে আপনি আপনাদের সংবাদ মাধ্যমের অনেক মশলা পাবেন, আমার সামনে থাকতে হবে না। তাও সাংবাদিকরা চেকেছিল, দেব সমস্ত জায়গায় গেছে, ভেতরে ঢোকেওনি, মানে ভেতরে ঢোকার মতো অবস্থাও ছিল না। সেই দেব যদি যে স্কুলে গেছে, সেই স্কুলের বুথের দরজার বাইরে থেকে সমস্ত মানুষরা জড়ো হয়ে গেছে, তাদের সঙ্গে সেলফি তুলেছে, আর দিনের শেষে এসে বিকেল 5টার সময় বিজয় উৎসব করেছে। অর্থাৎ দেব জিতে গেছেন আপনার বক্তব্য অনুযায়ী? এটা নিয়ে কোনো সংশয় রাখেন? 4% যার অ্যাটেন্ডেন্স
4% যার অ্যাটেন্ডেন্স পার্লামেন্টে, এবং যখন বাজেট চলছে সে সময় তো অন্য জায়গায় তিনি শুটিং করছেন, এইরকম তুমি শালগ্রাম অভিযোগ করেছেন যে দেব 10 বছরের সংসদ জীবনে কিছুই করেনি। 4% ঘাটালের এ নিয়ে, ঘাটাল প্ল্যান নিয়ে 3 জন গেছিলেন, সাংবাদিকদের সঙ্গে কথা বলে দিল্লিতে গেছিলেন, তখন অ্যাডিশনাল সেক্রেটারি বলেছেন আপনি জয়েন্ট সেক্রেটারি কাছে যান, তাকে বলা হয়েছে 3000 কোটি টাকা এডিবি টাকা পড়ে আছে স্যাংশন হয়ে, আপনি জল দিন আর জায়গা দিন, আপনার কাজ হয়ে যাবে। মিটিং করেন। আর একটা দেশ ইনামুল হককে তিনি আগে চিনি না বলতেন, এখন বলছেন যে হ্যাঁ ওর কাছে 50 লাখ টাকা নিয়েছিলাম, 8-9 পরে আবার ফেরত যে কোনো কারণে আমি চুপ করে আছেন। দেব সিনেমা করতে গেছিলেন বলে অভিযোগ ওঠে। আপনি প্রায়শই বলেন নরেন্দ্র মোদী একটা সময় সিনেমায় কিছু অভিনয় করতে গিয়েছিলেন এবং বা সিনেমা দেখতে গিয়েছিলেন, সেই কারণে তিনি তার ন্যাশনাল ডিউটি পালন করেননি। কি বলবেন? আপনার প্রশ্নটা কেমন ক্লিয়ার হলো না। কোনো একটা সময় আপনি বলেছেন যে নরেন্দ্র মোদী সিনেমা করার জন্য অথবা সিনেমা দেখার জন্য কোনো জায়গায় গিয়েছিলেন, যে কারণে তিনি ন্যাশনাল ডিউটি সেই সময় পালন করতে পারেন। না, সিনেমা করার জন্য না, উনি গিয়েছিলেন ওনার নিজেরই কোনো একটা শুটিং চলছিল, সেটা বলেছিলাম। শুটিং চলছিল তখন, যখন সোলজাররা মারা যায়, অ্যাকচুয়ালি সোলজারদের তো উনি মারিয়েছিলেন, তার জন্য উনি ওখানে যাওয়ার প্রয়োজন বোধ মনে করেননি, কারণ জানেন ওই সোলজাররা মরলে ওই বডির উপরে দাঁড়িয়ে আমি ভোটে জেতার। তো এবার 2014, 2019 এবং 2024 এবার তো সোলজার নেই, এবার তাহলে সোলজার নেই। এবার বক্তব্যের প্রমাণ হিসাবে সতপাল মালিকের বক্তব্যের সঙ্গে সম্পূর্ণ মিল। হ্যাঁ, সেই ভিডিও আছে আমার কাছে, আমি দেখাতে পারি। সতপাল মালিক মানে জম্মু কাশ্মীরের গভর্নর, তাকে বারণ করা হয়েছিল, তাকে মোদি ডাইরেক্ট না করেছিল। তো আমার কাছে সেই ভিডিও রেকর্ডিংটা আছে, দেখাতে পারি প্রমাণস্বরূপ। সেকেন্ড হলো যে আজকে 24-এ প্রথমেই যে জুমলাবাজি করলো, 80 কোটি মানুষকে সে আনাজ দেবে, 5 কেজি করে আনাজ দেবে, এখনো দেওয়া হচ্ছে। বলতে দেয় এগুলো কি জানতো ডিস্টার্বটা কেন করছে? না রে, ডিস্টার্ব করো, মিথ্যা কথা বলে কেন বলতে দিন। না, মিথ্যে কথা উনি বলছেন এটা সত্য নয়। তা না, আমি বলছি যে আজকের এই প্রচারটা উনি করছেন, 80 কোটি মানুষকে আমি আনাজ দেবো, আমরা ভোট দিয়ে জিতিয়ে আনুন। আজকে বলতে লজ্জা করে না জয়ন্তদা কথাটা? 80 কোটি মানুষকে মাথায় ঘরও দেওয়া হয়েছে, আর 80 কোটি মানুষকে রেশন দেবেন, 25 কোটি মানুষকে ওপরে তোলা হয়েছে। চুপ করে আমি অবশ্যই বলবো, আমাদের জিডিপি 7.86% জিডিপি। না না, আমারটা বলতে বলতে দিন যে প্রধানমন্ত্রী যে দেশে, তার পিছনে খরচা, সিকিউরিটি, তার পোশাক আশাক, খাওয়া সে তো হতেই পারে, বলতে দাও। সেই ওনার খরচা হয় ওনার পিছনে পার ডে 1 কোটি 16 লক্ষ টাকা একটা প্রধানমন্ত্রীর পিছনে। যিনি 1 কোটি 16 লক্ষ টাকা পার ডে নিজের পিছনে খরচা করেন দেশের মানুষের ট্যাক্সের টাকা, সেই প্রধানমন্ত্রী 80 কোটি মানুষকে বলছেন ভিক্ষা দেবেন 5 কেজি চাল ডাল মাসে, সেই দিয়ে তার পরিবার চলবে। উনি আবার বসে গিয়ে আবার উনি বাকি যে পার্টটা আছে তাদেরকে গরিব বানিয়ে দিয়ে আদানি আম্বানিকে বড় লোক করে উনি যেটা পার ডে স্টেটমেন্ট দেখুন, বলতে দিন জওহরলালের জামা কাপড় বিক্রি করতে কোথায় যেত? ফ্রান্সে যেত। হিরেন মুখার্জি বলেছেন ফ্রান্সে যেত, সেই জল তিনি খেতেন। তারা এয়ারফোর্স উনি বলছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্পর্কে যে অভিযোগটি করছেন, কংগ্রেসের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু প্যারিস থেকে জামা কাপড় কাচেন। উত্তরটা দিতে দিই আমি, আমার দিতে দিন। ওগুলো হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির জন্য ঠিক আছে, নরেন্দ্র মোদী আমি উত্তর দিচ্ছি তো। প্রথম প্লেন চালু হয় কত সালে জানেন তো? প্রথম কত সালে প্লেন চালু হয়? 1934 সালে। কোথায় চালু হয়? লন্ডনে প্রথম। সেই দিনকে সেই প্লেন উঠেছিল, তাও 40 মিনিটের জন্য। 1934 সালে 40 মিনিটের জন্য। আর সেই সময় কিসে যাওয়া হতো? জাহাজে, জলপথে ইংল্যান্ডে বা যেখানে বললো প্যারিসে, যেখানে জামা কাপড় ধুতে যেত, একটা জামা কাপড় পরে যদি সেটা ওই জলপথে যেতে হতো
6 মাস থেকে 1 বছর সময় লাগতো, 6 মাস থেকে 1 বছর লাগতো, 6 মাস থেকে 1 বছর লাগতো, এটা স্বাধীনতার পর 6 মাস থেকে 1 বছর লাগতো। আমরা আজকের উনি আজকে এইটা বলতে দিন, নরেন্দ্র মোদী মাত্র 14 সালে, আরে বলতে দেন না, লোকটা পাগল আছে, লোকটা পাগল আছে, বিজেপি পাগল আছে, বিজেপি পাগল আছে। আচ্ছা, আমরা একটু অন্য বিষয়ে আসছি না। ঝাড়গ্রামে আজকে নরেন্দ্র মোদী আমরা আলোচনা শুনবো না, নরেন্দ্র মোদী নিয়ে আলোচনা শুনবো না। হ্যাঁ, পরশুদিন নরেন্দ্র মোদী বলেছে একটা মিটিং এ গিয়ে, উনি নাকি ছোটবেলায় কলকাতায় এসেছিলেন মেট্রো রেল দেখতে। মেট্রো রেল চালু হয় 1984 সালে, যখন নরেন্দ্র মোদীর বয়স 34 বছর। তাহলে 34 বছরের বাচ্চা ছিলেন নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী কথায় কথায় মিথ্যে আর ভাওতা বলতে গিয়ে ধরা পড়ে যায়, বলেছে কোন ধরা পড়ে যান, ধরা পড়ে যান। আচ্ছা, ভিডিও দেখিয়ে দেবো, আমরা আসছি। আজকে প্রণত টুডু, যিনি ঝাড়গ্রামের প্রার্থী বিজেপি, তিনি কিন্তু মারধর করেছেন এবং তিনি বেশ কয়েকজন লোককে মেরেছেন বলে খবর এসছে। তার রক্তপাত হয়েছে, তিনি মার খেয়েছেন ভীষণ ভাবে, তিনি এক মহিলাকে আহত করেছেন, গ্রামবাসীকে আহত করবেন আর তিনি বেঁচে যাবেন, এটা বাংলার মানুষ ছেড়ে দেয় কখনো? তা যে গ্রামবাসীর একজন মহিলা না, অনেকজন মহিলাকেই তিনি আহত করেছেন এবং তার পরিণাম তাকে ইটের বাড়ি খেতে হয়েছে, তার পরিণাম তাকে মাথায় লাঠির বাড়ি খেতে হয়েছে। তৃণমূল কংগ্রেসের একটা টুইট আছে, টুইটে তারা বলছে যে বিজেপি কিভাবে নারী নির্যাতন করে, এটা তার প্রমাণ। হ্যাঁ, মণিপুর তার প্রমাণ, তো মণিপুর তার প্রমাণ। কি নারী নির্যাতন হয় মণিপুরে? আমার ঘরের বোনকে ওখানে পুরো বস্ত্রহীন করে ধর্ষণ করা হচ্ছে, তখন নরেন্দ্র মোদী শুটিং করতে ব্যস্ত, নরেন্দ্র মোদী জল ক্যালি করতে ব্যস্ত, নরেন্দ্র মোদী জল ক্যালি করতে ব্যস্ত। আজকে মণিপুর চলছে, আমার ঘরে বোন ধর্ষিত হচ্ছে। আজকে সেই নরেন্দ্র মোদী একবার মণিপুর নিয়ে কথা বলেনি, চিন্তা করবেন না। এবার আজকে পুরুলিয়া জ্যোতির্ময় সিং মাহাতো তারা খেয়েছেন এবং তৃণমূলের সমর্থকদের দ্বারা নিগৃহীত হয়েছেন। এই বিষয়টি নিয়ে রীতিমতো জল ঘোলা হয়েছে, কি বলবেন এই বিষয়টিতে জ্যোতির্ময়, অমিতাভ বাবু? এটা সকল জায়গায় হয়েছে, এটা সমস্ত মিদনাপুর জুড়ে, শুধু একটা জায়গা নয়, সমস্ত জায়গাতেই এই জিনিসটা হয়েছে। আমাদের এক্স জাস্টিস ওনার ক্ষেত্রেও হয়েছে, সকল জায়গাতে হয়েছে, শুধু একটা জায়গা নয়, ঘটনাটা সব জায়গাতে হয়েছে। আবার অনেক জায়গায় তৃণমূলের এজেন্ট এবং হিরণ এইটা বলেছে কেশপুরে, এটা এখানে রোহিঙ্গারা এরম ভাবে ইয়ে করেছে যে আমাদের এখানে পাকিস্তান হয়ে আছে। সেই এই ঘটনাটা সব জায়গাতেই, কিন্তু পাকিস্তান সম্পর্কে হিরণকে এই উদাহরণটা কেন দেয়? রোহিঙ্গারা আরাকান থেকে যারা এসেছে, বিজেপি এজেন্ট না, পাকিস্তান তারা হিন্দু মুসলিম। আজকে আমাদের এখানকার দিনই বলেছিলেন ববি হাকিম যে চলুন মিনি পাকিস্তান দেখিয়ে দিচ্ছি আপনাকে, পাকিস্তান দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই কলকাতা বুকে মিনি পাকিস্তান আছে। মানুষের কেশপুরের অঞ্চলের ভোটার বিন্যাস কিংবা ইয়ে সম্পর্কে কোনো ধারণা নেই, যেমন অমিতাভ বাবুরও নেই তেমন হিরণেরও নেই। সেই জন্যে ওনারা সব জায়গায় একদম দেখেছেন, তো দেখেছেন কি সেটা ওয়েবসাইটে পাওয়া যায়, দেখেছেন কি? হিরণাদি দেখেছে, দেখলে এই ভাষা ব্যবহার করবেন না, কারণ ওখানে 90% ওপর হিন্দু বসতি, 1, 2 ওখানে আদিবাসী এবং সংখ্যা বেশি। এর মানে এটা নয় আপনি 90% হিন্দুকে আপনি পাকিস্তান বানিয়ে দেবেন। আপনি 90% হিন্দুর মানে যেহেতু বিজেপি দাঁত ফোটাতে পারেনি, যেহেতু মার খেয়েছে, তার মানেই সেই 90% হিন্দুর মধ্যে রোহিঙ্গা খুঁজে পাবেন। আপনাদের চরিত্র নেচার এবং আমি বলি আমি বাধ্য হলাম এটা বলতে, যে কাজ করেছে আপনি যদি সমর্থন করেন তাহলে আমরা দ্রুত আসবো মেদিনীপুরের দিকে। মেদিনীপুরের 2 বিধায়ক লড়ছেন, আসানসোলের বিধায়ক অগ্নিমিত্রা পল এবং মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া, এবং দুজনের লড়াই কিন্তু হাড্ডাহাড্ডি। কি বলবেন অমিতাভবাবু এই লড়াইটি সম্পর্কে? আমাদের প্রার্থী জিতবেন, আমাদের অগ্নিমিত্রা পাল অত্যন্ত লড়াকু মহিলা, উনি জিতবেন। ওটা আমাদের আসন ছিল, আমরাই পাবো। অর্থাৎ আপনার যে রেনিং আসন, সেই আসনটা আপনারা পাবেন বলছেন। প্রদীপ সিং, দেখুন, অগ্নিমিত্রা পাল যখন তিনি প্রার্থীপদ নমিনেশন জমা দিয়েছিলেন,
কিংবা যেদিনকে ওনার হয়েছিল, গ্র্যান্ট হয়েছিল যে হ্যাঁ উনি একজন প্রার্থী, বিজেপির প্রার্থী, সেদিনকে ওনাকে একটা ম্যানুয়াল বুক দেওয়া হয়েছিল যে উনি কি করতে পারেন, উনি কি করতে পারেন না, সেটাও বোধহয় ঠিকমতো পড়েননি। উনি গিয়ে পুলিশ অফিসার কোথায় দাঁড়াবে সেটা উনি বলে দিচ্ছেন, এটা ওনার বলার ক্ষমতাই নেই, অধিকারের মধ্যেই পড়ে না। ওনার যদি কোনো কমপ্লেন থাকে যে পুলিশ এখানে আছে, তার ছবি তুলে উনি নির্বাচন কমিশনকে কমপ্লেন করতে পারেন। নির্বাচন কমিশনের 3 জন যেটা আছে 10-এর মধ্যে 0, আমাদের এলওপি বলে দিয়েছেন তারা 10-এর মধ্যে 0 তাদের। আমরা অতি দ্রুত আসবো বিষ্ণুপুরের দিকে। বিষ্ণুপুরে সুজাতা খাঁ এবং সৌমিত্র খাঁয়ের লড়াই। সুজাতা খাঁ হচ্ছেন প্রাক্তন স্ত্রী সৌমিত্র খাঁ। কি বলবেন অমিতাভ বাবু? সৌমিত্র খাঁ 10 বছর কাজ করেছে, কিছু কাজ করতে পেরেছে। সৌমিত্র মুখ্যমন্ত্রী হবে, আমি উপমুখ্যমন্ত্রী হব, এইটা তার ছিল দাবি। এটা টিভিতে তার দেখানো হয়েছিল, খুব কান্নাকাটি করেছেন। তারপর তিনি দল ছেড়ে দিলেন, পরিবারও ভেঙে গেল। এখন তিনি ওখানে গিয়ে দাঁড়িয়েছেন, এখন তৃণমূলের লোগো নিয়ে তিনি যাচ্ছেন ভেতরে ভোট দিতে। দেখা যাক। এখন আমাদের সৌমিত্র খাঁ এই 5টা বছরে বহু কাজ করেছেন, সেই কাজগুলোর ফল খাঁ বলছেন যে তিনি সৌমিত্র খাঁ জয়ের তিনি স্থপতি ছিলেন এবং তিনি বলছেন সৌমিত্র খাঁ কোনো কাজ করেনি 10 বছরে। পরের বছর তো তিনি করেছেন, কাজ তো তিনি করেছেন, সব তো ছিলেনই তিনি পার্টির মধ্যে, এটা তো মিথ্যে নয়, সেটা নিয়ে কোনো সংশয় নেই। কারণ সৌমিত্র খাঁ সেই সময়টায় জেলেছিলেন, আইনের মানে ইয়ের জন্য তিনি জেলেছিলেন, খানিকটা জেলে ছিলেন, তারপরেও তিনি বেরিয়েছিলেন, কিন্তু তিনি এরিয়ায় ঢুকতে পারতেন না, কারণ সেটা কোর্টের নিষেধাজ্ঞা ছিল। কিন্তু আজকের দিনে যে পরিণতি দাঁড়িয়েছে, সৌমিত্র খাঁকে ওনারা অনেক বাঘ, ভাল্লুক, সিংহ দেখতে পারেন, কত বড় কেঁচো হয়ে বেরোবেন সেটা 4 তারিখ প্রমাণ হবে। 4 তারিখে নরেন্দ্র মোদী আবার ফিরবেন, নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন এনডিএ, ইন্ডিয়া জোট, কি ইন্ডিয়া জোটে আছে মমতা বন্দ্যোপাধ্যায়? রাহুল গান্ধীর নেতৃত্বে অলরেডি 315 বিজেপি পেয়ে গেছে। মমতা যে নেই আমাদের মমতা ইন্ডিয়া জোটে নেই, কিন্তু মমতা ইন্ডিয়া জোটে আছেন, তিনি পরিষ্কার জানিয়েছেন। না, এখনো বলছি, উনি বলেছেন কোন জায়গায় রাহুল গান্ধী বলেননি, খারগেও বলেননি ইন্ডিয়া জোটে আছে, কোন জায়গায় বলেননি। মানে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের বাইরে। একদমই তাই। আমি আগেরবারও বলেছি, আবারও বলছি, এবার পরবর্তীকালে আবার উনি বলেছেন, মমতা এটাও বলেছেন যে আমি প্রথম বলেছেন বাইরে থেকে সমর্থন দেবো, তারপরে বলেছেন না আমি ডাইরেক্টে ঢুকবো, এটাও বলেছেন। না, উনি ইন্ডিয়া জোটে আছেন তো, ডাইরেক্ট নেই উনি ইন্ডিয়া জোটে। ইন্ডিয়া জোট নামটি কাজ দেয়, ইন্ডিয়া জোটে শুনুন জয়ন্তদা, ইন্ডিয়া জোটে থাকলে তাহলে এখানে বিজেপি একটা আসন পায় না, এখানে বিজেপি একটা আসন পায় না। যদি ইন্ডিয়া জোটে থাকতো, জোটে লড়াই হতো, আমরা এক হয়ে যেতাম, ওয়ান স্ট্রং লড়াই হতো, বিজেপিকে শূন্য করে দিতাম। তার মানে ইন্ডিয়া জোট বলে কোনো পদার্থ নেই, বা ইন্ডিয়া জোটে নেই। কারণ যদি তৃণমূল রাহুল গান্ধীর করা, এখানে তো বললে হবে না, ওটা রাহুল গান্ধীর করা। প্রদীপ কিছু বলবেন? এক হলো ওনার দীর্ঘদিনের এই বক্তব্য, উনি কতটা রাজনীতি করেন এটা সম্পর্কে আমি বিরক্ত এবং বৃতশ্রদ্ধ। এবং আমি আপনাকে বলি, এখানে একটাই মত প্রকাশ করতে, ছাগলে কিনা খায়, পাগলে কিনা। প্রথম দিন মমতা ব্যানার্জি বেরিয়েছে, জোট ভেঙে বলেছিল 40টা বেশি কংগ্রেস পাবে না সারা ভারতবর্ষে, প্রথম এই কথা বলেছিল। তারপরে যখন দেখলো অবস্থা ভালো জায়গায় পৌঁছাচ্ছে, তখন বললো আমি রাহুলজি আছি আপনার সাথে। তারপরে এই কথা বললো ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেসের অবস্থা ভালো দেখে তারপর আবার ইন্ডিয়া জোট। না, এই কংগ্রেস যখন দেখেছে ভারতবর্ষের মোদির অবস্থা খারাপ, তখন দেখেছে, দেখে তখন বলেছে সেটিং ছিল। অবশ্যই সারা ভারতবর্ষে জানে এটা, মমতা অবশ্যই বিজেপি আর তৃণমূল সেটিং এটা সবাই জানে, সাধারণ মানুষ জানে, এটা আমি নতুন করে কি বলবো। যেমন প্রদেশ কংগ্রেস সভাপতি, তেমন তাদের কর্মীরা, ডিস্টার্ব করবেন, একটু বলতে দিন, যেমন আরে কথা বলতে দিন একটু। যেমন প্রদেশ সভাপতি, তিনি ওপেন মাইকে দাঁড়িয়ে বলেন তৃণমূলকে ভোট দেওয়ার থেকে বিজেপিকে ভোট দেওয়া ভালো। আচ্ছা বলেননি, বিরোধিতা পরে করবেন, আমাকে একটু বলতে দিন, একটুখানি। আপনি কিচ্ছু দেখাতে পারবেন না। এবার আমি বলি, জয়ন্তদা আরেকটা বক্তব্য বলার আছে, আরে একটুখানি চুপ করুন বলতে, আরেকটা বক্তব্য আছে আমার,
সেটা হলো প্রদেশ সভাপতি যে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেস সম্পর্কে যে বিরূপ মন্তব্য পাস করেছিলেন, তার জন্য মল্লিকার্জুন খার্গে সকল প্রেসের সামনে কি উত্তর দিয়েছিলেন সেটাও প্রমাণিত। আমায় আর কিছু বলতে হবে না, যাদের দেশের সভাপতি উত্তর দেয় সেখানে আমাকে উত্তর দিতে হবে। নিজের কথাটি গিলেছেন এবং বলেছেন অধীর চৌধুরী হচ্ছেন কংগ্রেসের একজন সিপাহী। আমরা কে শান্তি মন্ত্রী আমরা জানি না। 4 তারিখে আমাদের সঙ্গে থাকবে এবং এই 4 তারিখে 5 নম্বরে 4 তারিখে হাইকমান্ড আমরা 4 তারিখে এই প্যানেলের কাছে থাকবো এবং এই প্যানেল থেকে কি অদ্ভুত। নমস্কার।